হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সামনে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথমার্ধ থেকে মনসামঙ্গল যে রয়েছে বিষয়টি, সেটি আগের দিন আলোচনা করেছিলাম। আর আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে ধর্মমঙ্গল, ঘনরাম চক্রবর্তী যার শ্রেষ্ঠ কবি। তাহলে দেখো, ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে ভাবছো, তারা কিন্তু দেরি না করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। ইতিমধ্যেই কিছু স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তারা নোটস পেয়ে গেছে, নিজেদের মতন তারা পড়াশোনা শুরু করে দিয়েছে। তাই বলছি, কেউ কিন্তু দেরি করো না। রীতিমতো ক্লাস শুরু হয়ে গেছে। সাপ্তাহিক যে ক্লাসগুলো আমি দিচ্ছি সেগুলোতে ডিটেলস তোমাদেরকে বিষয় ভিত্তিক ভাবে সেগুলো সুন্দর সাধারণ ভাবে বোঝাচ্ছি। তাই দেরি না করে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে জানাচ্ছি ওয়েলকাম। তোমরা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হও, এবং প্রথম থেকে ক্লাসগুলোতে থাকলে তোমাদেরই সুবিধা হবে। কতটা উপকৃত হবে সেটা তোমরা পরে বুঝতেই পারবে। দেখো, আমাদের যোগাযোগ নাম্বার 6295916282 এবং আইটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে তোমরা করতে পারো, ঠিক আছে? দেখো, তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আগের দিন আমি চণ্ডীমঙ্গল মনসামঙ্গল বুঝিয়েছিলাম। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি আমাদের মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে আজ বুঝিয়েছিলাম। মনসামঙ্গলের কবি বিজয়গুপ্ত এবং তন্ত্রবিভূতি জগজ্জীবন ঘোষাল সম্পর্কে আমার ভিডিও আছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে, এবং যদি কারো কোনো জায়গায় কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। তাহলে চলো, ঘনরাম চক্রবর্তী সম্পর্কে আমরা আজকে জেনে নিই। ধর্মমঙ্গল, ঘনরাম চক্রবর্তী। আমরা জানি যে অষ্টাদশ শতকে এই ধর্মমঙ্গল কাব্য রচিত হয়েছিল, এবং যার শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। তার জন্ম আগে আমরা জানবো যে তার জন্মস্থান কোথায় এবং জন্ম কবে। তার জন্ম হচ্ছে বর্ধমান জেলার বাঁকুড়ার কৃষ্ণপুর গ্রামে। কিন্তু আমরা দেখেছি যে তিনি জন্মগ্রহণ করেছেন 1669 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং তার পিতা ও মাতা, পিতা হচ্ছে গৌরীকান্ত এবং মাতা হচ্ছে সীতা দেবী, এবং যার নির্দেশে তিনি এই ধর্মমঙ্গল কাব্য রচনা করেছিলেন তিনি হচ্ছেন রামদাস। এটা খুব ভালো মতো তোমাদের মনে রাখতে হবে। পিতা মাতার নাম, তার উপাধি কি ছিল, এবং তার গুরুই বা কে ছিল, এগুলো শর্ট কোশ্চেনের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর তার উপাধি, তিনি যে উপাধি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে কবিরত্ন। তিনি কবিরত্ন উপাধি কিন্তু পেয়েছিলেন। রচিত গ্রন্থ মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে ধর্মমঙ্গল কাব্য। যখন তিনি রচনা করলেন তখন কিন্তু সেই তিনি ধর্মমঙ্গল কাব্যের নাম দিয়েছিলেন শ্রীধর্ম সঙ্গীত। এবং এই শ্রীধর্ম সঙ্গীতকে কিছু কিছু জন আবার কেউ অনাদিমঙ্গল বলে ডাকে, আবার কেউ মধুর ভারতী বলে ডাকে। তাহলে শ্রীধর্ম সঙ্গীতের আমরা আরো দুটো নাম পেয়ে গেলাম। এগুলো কিন্তু তোমাদের ভালো মতো পড়তে হবে। এবার হচ্ছে পালা। ধর্মমঙ্গল কাব্যের যে পালাগুলো রয়েছে, ধর্মমঙ্গলের পালা হচ্ছে টোটাল 24টা। তার মধ্যে দুটো পালা তোমরা ভালো মতো মনে রাখবে, কারণ এতগুলো পালা মনে রাখা সম্ভব নয়। প্রথম পালাটা হচ্ছে স্থাপনা পালা, এবং শেষ পালা হচ্ছে স্বর্গারোহণ পালা। তাহলে দেখো, জন্ম, জন্মস্থান, তার উপাধি, পিতামাতা, গুরু, এবং তার যে পালাগুলো রয়েছে কাব্যে সেটা আমরা জেনে নিলাম। আমি কিন্তু তোমাদের সামনে যখনই আলোচনা করি কোনো কবি সম্পর্কে তখন কিন্তু তার ব্যক্তি পরিচয়, কাব্য পরিচয় সম্পূর্ণটাই, সাহিত্যকর্ম সবটাই তুলে ধরি। তো আজকেও ঠিক সেভাবেই তোমাদেরকে বোঝাবো। এর পরের বিষয়ে আসার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেল, আমাদের যে চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা খুব তাড়াতাড়ি। কারণ তোমরা কিন্তু সবার আগে যদি নোটিফিকেশন পেতে চাও প্রত্যেকটা ক্লাসের, তাহলে সবার আগে তোমাদের আমাদের অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখতে হবে, তবেই কিন্তু সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে। তাহলে দেখো, দেরি না করে খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমাদের সাথে আছো তাদেরকে তো তারা তো আছোই, যুক্ত হয়েছই, আর যারা যুক্ত হবে ভাবছো খুব তাড়াতাড়ি কিন্তু যুক্ত হয়ে যাও। এবার দেখো, এবার আমি বলবো তোমাদের কাছে যে ঘনরাম চক্রবর্তী যখন কাব্যটি রচনা করেছিল তখন তিনি কার নির্দেশে কাব্য রচনা করেছেন। যেরকম মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল আমরা দেখতে পারি যে সেখানকার কবিরা বলেছিল যে দেবী নাকি তাদেরকে নির্দেশ দিয়েছিল, কিন্তু এখানে কোনো দেবীর স্বপ্নাদেশের কথা উল্লেখ নেই। ঘনরাম চক্রবর্তী স্বয়ং বলেছেন একটা কথা, সেটা হচ্ছে যে তিনি তার গুরু রামদাস তার কথাতেই কিন্তু এই কাব্য রচনা করেছিলেন। এবং তার কাব্য কাহিনীর মধ্যে যে দুটো যে পালা রয়েছে, মানে দুটো যে খণ্ড রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দুটো ঘটনাই খুবই সুন্দর। একটা হচ্ছে হরিশ্চন্দ্র ও লুইচন্দ্রের কাহিনী, আরটা হচ্ছে লাউ সেনের কাহিনী। ঠিক আছে, খুব সুন্দরভাবে দুটো কাহিনী তুলে ধরেছেন তিনি। এবং কাব্য রচনাকাল আমরা জেনে থাকি যে ঘনরাম চক্রবর্তীর কাব্য রচনাকাল হচ্ছে 1711 খ্রিস্টাব্দ, এবং পৃষ্ঠপোষক রাজা, যখন যার পৃষ্ঠপোষকতায় তিনি কাব্য রচনা করেছেন তিনি হলেন কীর্তিচন্দ্র।
আর কাব্যের যে মূল চরিত্রগুলো রয়েছে, দুটো যেটা খণ্ড আমি বললাম, সেই দুটো খণ্ডের মধ্যে মূল যে চরিত্রগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে বলছি। মূল চরিত্র হচ্ছে লাউ সেন এবং রঞ্জাবতী, ঠিক আছে? লাউ সেন এবং রঞ্জাবতী, এবং খল চরিত্রের মধ্যে আমরা মহামতকে দেখতে পাই। এবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে এই ধর্মমঙ্গল কাব্যকে তিনি রাঢ়ের জাতীয় মহাকাব্য বলেছেন। কেন বলেছেন? কারণ এখানে নাকি রাঢ়ের বিভিন্ন সেখানকার মানুষদের আচার আচরণ, রীতি নীতি, সমস্ত কিছু, তাদের কালচার সবটাই কিন্তু বর্ণিত আছে বলে ধর্মমঙ্গল কাব্যে। তাই তিনি সুনীতি কুমার চট্টোপাধ্যায় ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলেছেন। দেখো, তোমাদের যে দুটো খণ্ড আমি বললাম, একটা হচ্ছে হরিশ্চন্দ্র লুইচন্দ্রের কাহিনী এবং লাউসেনের কাহিনী, এগুলো তোমাদের আমি যখন ক্লাস নেব, সাপ্তাহিক ক্লাস নিই শনিবার করে 6টা থেকে, সেগুলোতে আমি ডিটেলস তোমাদের আলোচনা করব। তো এখন আমি শুধুমাত্র তোমাদেরকে কবি পরিচয়টা দিয়ে রাখলাম, ঠিক আছে? তো যারা এখনো ভাবছো যে যুক্ত হবে, যুক্ত হওনি আমাদের সঙ্গে, খুব তাড়াতাড়ি আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও। কাহিনীগুলো তোমাদেরকে জানতে হবে, তার ভেতরের অনেক কিছু রয়েছে বিষয়, সেগুলো জানতে হবে। শুধুমাত্র নোটস পড়ে কিন্তু যে ভাবছো যে পরীক্ষা দিয়ে বসে যাবে তোমরা, তা নয়। বিষয়গুলোকে যতটা ভালো মতো জানতে পারবে, বুঝতে পারবে, নোটস তত সাধারণ হবে তোমাদের কাছে মুখস্থ করার জন্য। তাহলে চলো, আজকে ক্লাস এত পর্যন্তই, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের সাথে জুড়ে থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।